নিউজিল্যান্ড ও পাকিস্তান সিরিজ সামনে রেখে মিরপুরে অনুশীলনে ক্রিকেটাররা ফিটনেসের উন্নতিতে বাড়তি গুরুত্ব কোচিং স্টাফের। লম্বা ছুটি কাটিয়ে দেশে ফিরলেন বিসিবি সভাপতি বুলবুল। বিপিএল ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালসকে হুঁশিয়ারি বিসিবির। কালকের মধ্যে ক্রিকেটারদের বকেয়া পারিশ্রমিক পরিশোধ না করলে আইনি পদক্ষেপ নেবে বোর্ড। আজকে 60 দিন হয়ে গেছে, এটা ধৈর্যর একটা লিমিট আছে। সো আমরা অ্যাকচুয়ালি এই উইকেই আমরা একটা অ্যাকশনে চলব। কাল 129 জাতীয় ক্রীড়াবিদকে সম্মাননা ও ক্রীড়া কার্ড তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ধাপে ধাপে বেতন কাঠামোয় আনা হবে 500 জনকে। তালিকায় থাকছেন না ক্রিকেটাররা অত্যন্ত ফাইন্যান্সিয়ালি সলভেন্ট। আমার মনে হয় যে আমরা ক্রিকেটারদের বিষয়টা নিয়ে আমরা পরবর্তীতে ভাববো। এবং মৌলিক অধিকার নিশ্চিত না করে বিশ্বকাপে অর্থ ব্যয়ে মেক্সিকো সিটিতে বিক্ষোভ। সংস্কারের পর আজতেকা স্টেডিয়ামে পর্তুগাল মেক্সিকো অভিষেক ম্যাচ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি মাকসুম আলম খান। শুরুতে ক্রিকেট। তৃতীয় দিনেও মিরপুরে কন্ডিশনিং ক্যাম্পে ফিটনেসেই মূল গুরুত্ব বাংলাদেশের ক্রিকেটারদের। ইনজুরি থেকে ফেরা, পারফরম্যান্সের ধারাবাহিকতা সবকিছু বিবেচনায় রেখেই কাজ করছেন টাইগাররা। ফিটনেস ট্রেনারের সঙ্গে তাসকিন, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়রা কাজ করেছেন বিশেষভাবে। শারীরিক ভারসাম্য রক্ষার কসরত নিয়েও কাজ করেছেন তারা। প্রথম দিনে লম্বা বহর নিয়ে অনুশীলন শুরু করলেও ভিন্নতা এসেছে দ্বিতীয় দিনে। এদিন বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ক্রিকেটারদের ফিটনেস। বেশিরভাগ সময় ছিলেন ফিটনেস ট্রেনারই। তাসকিন, সৌম্য শরীরের ভারসাম্য বৃদ্ধিতে কাজ করেছেন। অনুশীলনে যোগ দিয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। ফেরার লড়াইয়ে সিরিয়াস এই অলরাউন্ডার। বিদেশি কোনো কোচ না থাকলেও সোহান, আফিফরা যে যার মতো সাধ্যমতো কাজ করেছেন ক্যাম্পে। লম্বা বিরতির সুবিধাটা হয়তো এখানেই। কাজ করা যায় সমস্যা ধরে, জোর দেয়া যায় ফিটনেস উন্নতিতে। সৌম্য, তাসকিন, হৃদয়দের নিয়ে বিশেষ এক অনুশীলনের আয়োজন করেন ট্রেনার ইফতি। বালির উপর হাঁটিয়েছেন তাদের, কখনো ওজন নিয়ে আবার কখনো বা এক পায়ে। শরীরের ভারসাম্য বৃদ্ধি ও ইনজুরি প্রবণতা কমাতে এমন ট্রেনিং, তা অবশ্য আগেও করেছেন ক্রিকেটাররা। পেসারদের জন্য এমন ট্রেনিং বেশি গুরুত্বপূর্ণ। তাসকিন আহমেদ 2024 সালের তুলনায় প্রায় অর্ধেক ম্যাচ খেলেছেন 2025 সালে। টেস্টেও নিয়মিত নন। বয়সের সাথে স্পিড স্টারের ফিটনেসের উপর গুরুত্ব বাড়ছে, তাই কিছুটা মেনটেন করেই খেলতে হচ্ছে তাকে। পাকিস্তান সিরিজে একাদশের বাইরে থাকলেও তুমুল আলোচনায় ছিলেন সৌম্য। এক সিরিজে সর্বোচ্চ রান করে পরের সিরিজে বাদ, মনোবলে চির ধরেছে। তবে ফিরে আসার তাগিদ অনুশীলনে স্পষ্ট। রানিং সেশনের পর রিকভারিতেও সিরিয়াস ছিলেন সৌম্য। সবশেষ সবাই যখন বাড়ি ফিরে গেছেন, তখন সৌম্য কোচ সোহেল ইসলামকে নিয়ে ছুটে গেছেন ব্যাটিং অনুশীলনে। বোলিং ও ব্যাটিং শক্তি বাড়াতে রানিংয়ের সাথে বল থ্রোয়িং করেছেন সোহান, আফিফরা। সবার মাঝে নজর কেড়েছেন সৈকত। সাবেক প্রধান নির্বাচক মিরাজ দলে থাকাকালীন সৈকত সুযোগ পাবেন না এমন মন্তব্য করার পর দলে সুযোগ হয়নি তার। সামনের ব্যস্ত সূচিতে তাকে নিয়ে ভাবছে বিসিবি। 2 এপ্রিল পর্যন্ত চলবে ফিটনেস ক্যাম্প। 4 এপ্রিল থেকে শুরু হবে স্কিল ট্রেনিং। তারেক হোসেন শিমুল, সময় সংবাদ, ঢাকা। খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে কাল 129 জন জাতীয় ক্রীড়াবিদকে সম্মাননা ও ক্রীড়া কার্ড তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাসিক বেতনের অর্থ প্রকাশ না করলেও তা প্রত্যাশা অনুযায়ী হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ধাপে ধাপে মোট 500 জন ক্রীড়াবিদকে আনা হবে এই বেতন কাঠামোর মধ্যে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিজস্ব বেতন কাঠামো থাকায় এই তালিকায় থাকছেন না ক্রিকেটাররা। দেশের ক্রীড়াঙ্গনে এক নতুন দিগন্তের উন্মোচন হতে যাচ্ছে। ক্ষমতায় আসার আগ থেকে ক্রীড়াকে পেশা হিসাবে প্রতিষ্ঠিত করার কথা জানিয়ে আসছিল বর্তমান সরকার। সেই লক্ষ্যে প্রথম ধাপের কাজ শুরু করতে যাচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আগামী সোমবার 129 ক্রীড়াবিদকে সম্মাননা দেওয়ার পাশাপাশি আনা হবে বেতন ভাতার আওতায়, যার উদ্বোধন করবেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। সবার হাতে তুলে দেওয়া হবে ক্রীড়া কার্ড। 30শে মার্চ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি আনুষ্ঠানিকভাবে
বেতন কাঠামোর আওতায় এনে ক্রিয়া ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করতে যাচ্ছেন এবং সেই উদ্বোধনী অনুষ্ঠানে তিনি সকল খেলোয়াড়দেরকে বেতন কাঠামোর আওতায় নিয়ে আসবেন। পাশাপাশি আমাদের ক্রিয়া কার্ড প্রদান করা হবে এবং 25 যে জানুয়ারি থেকে শুরু করে আজকে পর্যন্ত যারা সাফল্য অর্জন করেছে তাদেরকে আমরা পুরস্কৃত করব। ইতিমধ্যে 129 জন ক্রীড়াবিদের নাম প্রকাশ করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, যেখানে আছেন সাফ ফুটসাল জয়ী দলের সদস্য, কাবাডি, ব্রিজ, কারাতে, সুইমিং সহ বিভিন্ন ডিসিপ্লিনের খেলোয়াড়রা। ধাপে ধাপে মোট 500 ক্রীড়াবিদকে বেতন কাঠামোর আওতায় আনবে সরকার। প্রতি 4 মাস পর পর পারফরমেন্স মূল্যায়ন করা হবে বেতন কাঠামোর মধ্যে থাকা ক্রীড়াবিদদের। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিজস্ব বেতন কাঠামো থাকায় এই তালিকায় থাকছেন না কোনো ক্রিকেটাররা অত্যন্ত ফাইন্যান্সিয়ালি সলভেন্ট। আমার মনে হয় যে আমরা ক্রিকেটারদের বিষয়টা নিয়ে আমরা পরবর্তীতে ভাববো। জাতীয় পর্যায়ে যাদেরকে ক্রিয়া ভাতা প্রদান করব, এইটার কিন্তু 4 মাস পর পর আমরা রিভিউ করব। তাদের পারফরমেন্সের উপরে নিশ্চিত করে কিন্তু সেটা সংযোজন বিয়োজন হবে। সরকারের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ক্রীড়া সংগঠকরা। বলছেন এমন সিদ্ধান্তে ক্রীড়াবিদরা নিশ্চিন্তে খেলায় মনোনিবেশ করতে পারবেন। মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় এবং মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী মহোদয় এই উদ্যোগগুলিকে আমরা স্বাগত জানাই, সাধুবাদ জানাই এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। এবং একই সাথে বলতে চাই, ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এই ধরনের উদ্যোগ নিঃসন্দেহে ওভারঅল ফুটবল এবং ক্রীড়াক্ষেত্রকে এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করবে। সাপোর্টটুকু আমাদেরকে ক্রীড়াঙ্গনকে করছে, তার ভিতরে কাবাডি ন্যাশনাল গেম হিসেবে অবস্থান পেয়েছে, হাইয়েস্ট নাম্বার। তো সেটাকে আমরা ভালোভাবে দেখছি, এটা কন্টিনিউশন দরকার, এটা ধরে রাখতে হবে। ক্রীড়া কার্ডের আওতায় একজন ক্রীড়াবিদ প্রতি মাসে কত টাকা পাবেন তা খোলাসা করেননি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। জানিয়েছেন প্রত্যাশা অনুযায়ী বেতন পাবেন ক্রীড়াবিদরা। ক্রীড়াবিদদেরকে আমরা পুরস্কারের। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। আগামীকালের মধ্যে বিপিএল এর ঢাকা ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটারদের বকেয়া পারিশ্রমিক পরিশোধ না করলে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে ক্রিকেট বোর্ড। ব্যাংক গ্যারান্টির সময়সীমা শেষ হওয়া নিয়েও নানা কথা উঠলেও আগামী 15 মে পর্যন্ত মেয়াদ আছে বলে জানান গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব। আগে জানায়নি, তারা অনলি 25% মতো পেয়েছে। ঠিক আছে, ওইখান থেকে জানালে আমরা প্রেশারটা দিতাম। খেলার ফাইনালের পরে জানতে পারলাম যে ওদের প্রায় 75%, তখন সবার সাথে আমাদের যোগাযোগ করতে হয়েছে। এছাড়া ঢাকা ক্যাপিটালসের ব্যাংক গ্যারান্টির সময়সীমা শেষ হয়ে যাওয়া নিয়েও গুঞ্জন ছড়িয়েছিল। তবে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব জানান এখনও সময় বাকি প্রায় 1.5 মাস। ব্যাংক গ্যারান্টির একটা ডেট থাকে, সো একটা ব্যাংক গ্যারান্টির ডেট হচ্ছে 15 মে, তার মানে প্রায় আরও আমাদের 1.5 মাস আছে। আর আরেকটা আছে বোধহয় 6 মাস আরও আছে। সো ওইটা নিয়ে ওয়ারিড না, আমরা লভ্যাংশ দেবো যখন সব ক্লোজ হবে। তারপরে সেটার সাথে তো আপনি যখন টিম নিয়েছেন এটার সাথে কিন্তু এটার সাথে কোনো কানেকশন নাই, ওইটা আপনি পাবেন আপনার পাওয়ার সময়। ঢাকা বাদে বাকি ফ্র্যাঞ্চাইজিগুলোর পারিশ্রমিক পরিস্থিতি নিয়ে কিছুটা স্বস্তির খবর মিলেছে। ইফতেখার মিঠু জানান সিলেটের বিদেশি ক্রিকেটারদের কিছু পাওনা ছাড়া অন্য দলগুলোর প্রায় সব খেলোয়াড়ই তাদের পারিশ্রমিক বুঝে পেয়েছেন। তামিম হোসেন, সময় সংবাদ। সংস্কারের পর নতুন অভিষেক সুখকর হলো না মেক্সিকোর ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামের। মৌলিক অধিকার নিশ্চিত না করে বিশ্বকাপে অর্থ ব্যয়ে বিক্ষোভ। রাজধানী জুড়ে বিক্ষোভ করেছেন দেশটির সাধারণ জনগণ। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে নিরাপত্তা জোরদার করা হয় স্টেডিয়াম এবং এর আশপাশের এলাকায়। শহরের এক প্রান্তে বিক্ষোভ হলেও অন্য প্রান্তে পর্তুগাল মেক্সিকো ম্যাচ দেখতে স্টেডিয়ামে নামে দর্শকদের ঢল। তবে গোলশূন্য ড্র হয়েছে এই ম্যাচ। এদিকে পর্তুগাল মেক্সিকো ম্যাচে গ্যালারি থেকে পড়ে মারা গেছেন এক দর্শক। আর এই ঘটনায় সমালোচনার মুখে পড়তে হয়েছে আয়োজকদের। সংস্কারের পর নতুন রূপে লাতিন আমেরিকার বৃহত্তম স্টেডিয়াম আজতেকা। মেক্সিকোর এই স্টেডিয়াম বিশ্বকাপের জন্য নতুন করে করা হয়েছে সংস্কার। পর্তুগাল ও মেক্সিকোর মধ্যকার ম্যাচ দিয়ে এই ভেন্যু খুলে দেওয়ার দিনটা স্বস্তির ছিল না আয়োজকদের জন্য। বিশ্বকাপের আনন্দ নেই মেক্সিকোর সাধারণ মানুষের মনে। রাজধানীতে আবাসন, পানি, পরিবহন ও বিদ্যুতের সমস্যায় জর্জরিত দেশটির সাধারণ মানুষ। এসব সমস্যার সমাধান না করে জুড়ে বিশ্বকাপের জন্য অর্থ ব্যয় করায় ক্ষুব্ধ স্থানীয়রা। তাই তো শহরের প্রধান সড়কে প্রতীকী ম্যাচ আয়োজন করে বিক্ষোভ করেছেন তারা। তাদের দাবি জনগণের মৌলিক চাহিদাকে উপেক্ষা করে বিশ্বকাপ আয়োজনকে
বেশি গুরুত্ব দিচ্ছে দেশটির সরকার। সরকার আমাদের কথা না ভেবে খেলাধুলায় বেশি মনোযোগ দিচ্ছে। দেশ যখন বিদ্যুৎ, পানি, আবাসন সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে, সরকার তখন বিশ্বকাপ আয়োজনে বেশি অর্থ ব্যয় মনোযোগ দিচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। এর কারণে আমরা এখানে ম্যাচ খেলেছি। বৈশ্বিক আয়োজন, স্থানীয়দের উচ্ছেদ, বিশ্বকাপের জন্য অধিক ব্যয় শহরের বাস্তুচ্যুতি ও বিশৃঙ্খলার কারণ হচ্ছে এমন প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ করেন তারা। খেলেছেন প্রতীকী ফুটবল ম্যাচও। শহরের কেন্দ্র জুড়ে বিক্ষোভের কারণে আজতেকা স্টেডিয়ামে ম্যাচ ঘিরে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। আইন শৃঙ্খলা বাহিনী ঘিরে রেখেছিল পুরো স্টেডিয়াম ও এর আশেপাশের এলাকা। নানা সমস্যার মাঝেও পর্তুগালের বিপক্ষে মেক্সিকোর এই ম্যাচ দেখতে মাঠে জড়ো হন ফুটবল পাগল দর্শকরা। ইনজুরি থাকায় ম্যাচ খেলতে আসেননি ক্রিস্টিয়ানো রোনালদো, তবুও তার প্রতি ভালোবাসা প্রদর্শন করে সমর্থকদের স্লোগান আজতেকায় আনে ভিন্ন আবহ। যদিও রোনালদোবিহীন পর্তুগাল বড় কোনো ঝলক দেখাতে পারেনি ম্যাচে। আয়োজক মেক্সিকোর খেলাতেও ছিল না তেমন কোনো ধার। আক্রমণ আর পাল্টা আক্রমণে সময় পার হলেও দুদলই পায়নি গোলের দেখা। শেষ পর্যন্ত গোল শূন্য ড্রয়ে শেষ হয় ম্যাচ। ম্যাচ ড্র হলেও আজতেকা স্টেডিয়ামের নতুন রূপ মুগ্ধ করেছে দর্শকদের। যদিও দিনটা নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয়েছে আয়োজকদের। এদিন ম্যাচের শুরুতে গ্যালারির এক অংশ থেকে অন্য অংশে যাওয়ার সময় পড়ে গিয়ে মারা যান এক দর্শক। এমন ঘটনায় সমালোচনার মুখে পড়তে হয়েছে তাদের। যুক্তরাষ্ট্র, কানাডার পাশাপাশি মেক্সিকো সিটি, গুয়াদালাহারা ও মন্টেরোতে হবে 2026 বিশ্বকাপ ফুটবলের ম্যাচ। পারভিন আক্তার, সময় সংবাদ। চট্টগ্রামের সাগরিকায় মাছ প্রক্রিয়াজাতকরণ কারখানায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পার্থ, সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? আমরা সাগরিকা এলাকায় আছি। এখানে মাছ প্রক্রিয়াজাতকরণ বিডি ফুডের কারখানায় কিন্তু আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের 8টি ইউনিট কিন্তু আগুন নিয়ন্ত্রণে এই মুহূর্তে চেষ্টা চালাচ্ছেন, সেই বিষয়টি কিন্তু আমরা দেখছি। এবং এখানে কোলেস্ট্রল থেকেই সেখানে আগুন লাগার ঘটনাটি ঘটেছে, সেই বিষয়টি আমাদেরকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। এবং এখনো পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, সেই বিষয়টি কিন্তু আপনারা দেখছেন। এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হচ্ছে। এবং ফায়ার সার্ভিসের যে 8টি ইউনিট তারা সবাই কিন্তু এখানে আছেন এবং তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণের এখানে চেষ্টা চালাচ্ছেন। সেক্ষেত্রে যখন আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হবে বা কীভাবে আগুন লেগেছে সেই বিষয়টিকে আমরা কিন্তু এখানে ফায়ার সার্ভিস বা এখানে যারা কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তাদের থেকে কথা বলে কিন্তু জানতে পারবো কিভাবে আগুন লাগার ঘটনাটি ঘটেছে। এই মুহূর্তে আমরা আছি সেই প্রতিষ্ঠানটির বাইরে। এখানে ভিতরে কিন্তু আমরা দেখছি যে কারখানাটি রয়েছে সেখানে কিন্তু ফায়ার সার্ভিসের সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে কাজ করছেন, আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। তবে মূলত এই মুহূর্তে আমরা দেখছি প্রচণ্ড ধোঁয়া রয়েছে, সেই ধোঁয়ায় কিন্তু এই মুহূর্তে বের করে দেওয়ার কিন্তু চেষ্টা করছেন এবং ফায়ার সার্ভিসের সদস্যরা। এবং এটি একটি মাছ প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান, সেই মাছ প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠানেই কিন্তু আসলে আগুন লাগার ঘটনাটি ঘটেছে 1 ঘন্টা আগে। এরপর ফায়ার সার্ভিসের আশেপাশে যে ইউনিটগুলো রয়েছে সবাই কিন্তু এখানে এসেছেন এবং সেক্ষেত্রে 8টি ইউনিট কিন্তু এখানে এই মুহূর্তে কাজ করছেন, সেটিও কিন্তু আপনারা দেখছেন। এবং এখানকার যারা কর্মকর্তা কর্মচারীরা ছিলেন তারা কিন্তু আমরা দেখেছি এখানে আসলে বের হয়ে গেছেন এবং কেউ আহত আছে কিনা সেই বিষয়টি আমরা জানতে পারবো যখন ফায়ার সার্ভিস পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আসবে। সেই বিষয়টি কিন্তু আমরা এই মুহূর্তে এখানে জানার চেষ্টা করবো। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে যারা কর্মকর্তা কর্মচারীরা রয়েছে তারাও কিন্তু সবাই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। আমরা ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন এবং তাদের সাথেও কিন্তু আসলে কথা বলার চেষ্টা করবো, যেহেতু এটি একটি কারখানা এবং কোলেস্ট্রলে আগুন লাগার ঘটনা ঘটেছে, নিরাপত্তার বিষয়ে কিন্তু এখানে রয়েছে। তো সে কারণে যাতে সাধারণ মানুষ যারা রয়েছে, উৎসুক জনতা যারা রয়েছে তারা যাতে সেই বিষয়টি ভিড় করতে না পারে এই বিষয়টি আমরা দেখব। এই মুহূর্তে আমরা একটু ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলছি, সেই বিষয়টি আমরা একটু জানতে চাই জসিম ভাইয়ের কাছে। আসলে এখানে কিভাবে আগুন লেগেছে, আগুনের কি অবস্থা? আমরা এখানে 11:40 সময় আগুনের সংবাদ পাই। সাগরিকা বিডিসি ফুডে গোডাউনে, মাছের গোডাউনে আগুন লেগেছে। আমরা সাথে সাথে আমরা ঘটনাস্থলে এসে আমাদের 8টা ইউনিট ঘটনাস্থলে কাজ করতেছে। আগুন আমরা প্রায় 1.5 ঘন্টা পর নিয়ন্ত্রণ আনি। তবে এখানে যেহেতু কোল্ড স্টোর এখানে 0 ডিগ্রি নিচে রয়েছে মাছের গুদাম, এখন যেখানে কোল্ড স্টোর সেখানে আপনি কাজ করা স্পেস অনেক ছোট, যার কারণে প্রচুর পরিমাণে স্মোক রয়েছে, কার্বনের পরিমাণ। আমরা এতক্ষণ ফায়ার সার্ভিসের সাথে কথা বলছিলাম, তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন আসলে আগুন নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আসলে সেই বিষয়টি সার্বিকভাবে আমাদেরকে জানানো হবে কিভাবে আগুন লাগার ঘটনা ঘটেছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত এখান থেকে সর্বশেষ খবর।
চট্টগ্রামের সাগরিকায় মাছ প্রক্রিয়াজাতকরণ কারখানায় আগুনের সবশেষ খবর জানাতে যুক্ত হয়েছিলেন পার্থ প্রতিম বিশ্বাস। আমরা একটু যেতে চাই সচিবালয়ে, সেখানে কথা বলছেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। সরাসরি যাচ্ছি সেখানে। দুটি বড় দুর্ঘটনা ঘটেছে, এছাড়া যানজট বলেন, মানুষের ঘন্টার পর ঘন্টা অথবা যানবাহনের অভাবে বাড়ি যেতে পারছে না, ঈদের দিনও রাস্তায় কেটেছে, এরকমও ছিল। এর আগে আমরা মনে করছি যে কোনো সময়ের চেয়ে 1.5 কোটি মানুষ নিরাপদে স্বস্তিতে বাড়ি ফিরতে সক্ষম হয়েছে বলে আমরা মনে করি। যদিও আমি বলছি যে 2-3টে দুর্ঘটনা আমাদেরকে ব্যথিত করেছে এবং আমাদেরকে যেটাকে বলা হয় ভারাক্রান্ত করেছে। না, দুর্ঘটনার জন্য কাউকে বিশেষভাবে দায়ী আমি করতে চাই না, তবে এর সাথে যাদের প্রাথমিক পর্যায়ে সম্পৃক্ততা পাওয়া গিয়েছে তদন্ত কমিটি করে তো এগুলি দেখতে হচ্ছে, আর যাদের সম্পৃক্ততা পাওয়া গিয়েছে তাদের মধ্যে আমরা কিন্তু আইনানুগ ব্যবস্থা নিয়েছি, ডিপার্টমেন্টাল ব্যবস্থা যে যেখানে আছে সেটা কিন্তু আমরা নিয়েছি। যেমন রেলের আপনি জানেন যে ওই 2 জন গার্ডকে করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে, তাদের ওখানে ওই গার্ডগুলি হচ্ছে কিনা, উপস্থিত আছে কিনা, এই যে অফিসারের দায়িত্ব ছিল তার অর্থাৎ পরিবহন যেটা শুধু ওই গাড়ির রুট না, তাদের আগামীতে তাদের কাছে জবাবদিহি চাওয়া হয়েছে, ব্যাখ্যা চাওয়া হয়েছে। সন্তোষজনক ব্যাখ্যা না হলে শুধু ওই বাসটি না, ওই কোম্পানির সকল বাসের রেজিস্ট্রেশন বা রোড পারমিট বাতিল হয়ে যাবে যদি তাকে যে কারণ দর্শানো অথবা তার কাছে যে জবাব চাওয়া হয়েছে তার সন্তোষজনক উত্তর না হয়। সে প্রক্রিয়ায় আমরা চলে ঈদযাত্রা এবং দুর্ঘটনাগুলো নিয়ে কথা বলছেন সড়ক পরিবহন মন্ত্রী। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সচিবালয়ে। সড়ক পরিবহন মন্ত্রীর বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। দেখছেন খেলার সময়, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত খেলার সময়ে। আবারও ক্রিকেটের খবর। লম্বা ছুটি কাটিয়ে দেশে ফিরেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। গতকাল মধ্যরাতে দেশে ফেরেন তিনি। রমজান মাসের আগে অস্ট্রেলিয়ায় যান বোর্ড সভাপতি, সেখানে থেকেই বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছেন। এর মাঝে বিসিবি নির্বাচনের স্বচ্ছতা নিয়ে তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। এই তদন্ত কমিটিকে বোর্ডের কাজের স্বাধীনতার হস্তক্ষেপ বলে উল্লেখ করেন সংবাদ বিজ্ঞপ্তিতে। জাতীয় নির্বাচনের পর গুঞ্জন উঠেছিল তিনি আর দেশে ফিরবেন না, তবে সব গুঞ্জনে পানি ঢেলে দেশে ফিরেছেন বোর্ড প্রধান। পিএসএল-এর হাই স্কোরিং ম্যাচে শরীফুল ইসলামের পেশোয়ার জালমির কাছে হারল রিশাদ হোসেনের রাওয়ালপিন্ডিজ। 215 রানের লক্ষ্য তাড়া করতে নেমে 5 উইকেট হাতে রেখে শেষ ওভারে জয় তুলে নেয় পেশোয়ার। বাবর আজমের কাছ থেকে অভিষেকের ক্যাপ বুঝে নেন শরীফুল। বিদেশি লিগে এটাই বাংলাদেশি পেসারের প্রথম অভিজ্ঞতা। তবে উইকেট শূন্য ছিলেন শরীফুল। নির্ধারিত 4 ওভারে খরচ করেছেন 31 রান। যদিও বাকিদের তুলনায় এমন বোলিং ফিগার মন্দ নয়। ইয়াসির খানের 50-তে তার প্রতিপক্ষের সংগ্রহ 214 রান। ব্যাট করার সুযোগ পাননি রিশাদ। জবাবে খেলতে নেমে ভালো শুরু করে পেশোয়ার জালমি। বাবর হারিসের ওপেনিং জুটিতে আসে 78 রান। আর শেষ দিকে দলকে জয় এনে দেন মাইকেল ব্রেসওয়েল আর আব্দুল সামাদ। ব্রেসওয়েল 17 বলে 35 আর সামাদের ব্যাটে আসে 11 বলে 33। রিশাদ পেয়েছেন 1টি উইকেট। তবে দলের হয়ে ছিলেন সবচেয়ে কম রান খরচ করা বোলার। পেশোয়ারে নাহিদ রানা থাকলেও সুযোগ হয়নি একাদশে। ভিয়েতনামের কাছে হারের পর দুঃসংবাদ পেল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। নতুন র্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে হামজা জামালদের। ফিফা প্রীতি ম্যাচে ভিয়েতনামের কাছে 3-0 গোলে হেরেছে লাল সবুজ। শনিবার নতুন র্যাঙ্কিং প্রকাশ করেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা। সেখানে 1 ধাপ পিছিয়ে বাংলাদেশের অবস্থান এখন 181 নম্বরে, আর 5 ধাপ এগিয়ে র্যাঙ্কিংয়ে 103 নম্বরে উঠে এসেছে হামজাদের হারানো ভিয়েতনাম। 2025-26 মৌসুমে এখন পর্যন্ত 5 ম্যাচে 2টি ড্র এবং 1টি জয় পেয়েছে হাভিয়ের কাব্রেরার দল। বাংলাদেশ ছাড়াও 1 ধাপ পিছিয়ে এখন 3 নম্বরে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ফ্রান্সের কাছে হারের পর 2 ধাপ পিছিয়ে র্যাঙ্কিংয়ে 7 নম্বরে নেমে গেছে ব্রাজিল। খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নিউজিল্যান্ড ও পাকিস্তান সিরিজ সামনে রেখে মিরপুরে অনুশীলনে ক্রিকেটাররা। তাসকিন সৌম্যদের ফিটনেসের উন্নতিতে বাড়তি গুরুত্ব কোচিং স্টাফের। লম্বা ছুটি কাটিয়ে দেশে ফিরলেন বিসিবি সভাপতি।
কাল 129 জাতীয় ক্রীড়াবিদকে সম্মাননা ও ক্রীড়া কার্ড তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ধাপে ধাপে বেতন কাঠামোয় আনা হবে 500 জনকে। তালিকায় থাকছেন না ক্রিকেটাররা। এবং মৌলিক অধিকার নিশ্চিত না করে বিশ্বকাপে অর্থ ব্যয়ে মেক্সিকো সিটিতে বিক্ষোভ। সংস্কারের পর আজতেকা স্টেডিয়ামে পর্তুগাল মেক্সিকো অভিষেক ম্যাচ। এই ছিল খেলা সময়ের এখনকার আয়োজনে। এরপর দেখবেন দুপুরের সময়, সঙ্গে থাকবেন তোহা খান তামিম। মাকসুম, আপনাকে ধন্যবাদ। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।